হে মিস্টার, উইল ইউ বি ব্রাদার ইন ল অফ মাই সিস্টার? হোয়াট? পুরো ভার্সিটি ক্যাম্পাস শতব্ধ। নেই কোনো কোলাহল, যেন এখানে সবেমাত্র কোনো বোম ব্লাস্ট হলো। একটা মেয়ের এত সাহস! ভার্সিটিতে আসার এক সপ্তাহের মধ্যে ভার্সিটির সবচেয়ে রাগী, মেধাবী, সুদর্শন, অ্যাটিটিউড সম্পন্ন ছেলে প্লাস ভার্সিটির ভিপি আরিয়ান খান আরফকে সরাসরি প্রপোজ করে। ইংলিশ বুঝো না? ওকে, সমস্যা নেই, বাংলাই বলি। তুমি কি আমার বোনের দুলাভাই রবা? যদিও আমার কোনো বোন নাই, কিন্তু কাজিন আছে। আরব মেয়েটাকে পর্যবেক্ষণ করে দেখল কালো লং শর্ট, কালো প্যান্ট, কালো শু, গলায় একটা ইয়ারফোন, মুখে মাস্ক আর চুলগুলো পিছনে ঝুটি করা মেয়েটিকে আগে ক্যাম্পাসে দেখেছে বলে মনে হয় না। দেখা শেষে হঠাৎই সে ধমকে বলে উঠল, এই মেয়ে, কে তুমি? এগুলি কি সব কথাবার্তা? আমি তোমার জান আরশিয়া। আর জান, এইগুলি তো কথাবার্তা না, এটা তো প্রপোজাল। পছন্দ হয় নাই? তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো আমি কে? ওমা, একই কথা, তুমি জানো না তুমি কে? ফাইজলামি করতেছো আমার সাথে, এই আরিয়ান খান আরবের সাথে। তোমার সাহস তো কম না? আমি তোমার সাথে ফাইজলামি কেন করব জান? আমি তো তোমার সাথে প্রেম করব। আর সাহসটা আমার ছোটবেলা থেকেই বেশি। কথাটা বলেই চোখ টিপ দিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল আরশিয়া। আরশিয়ার এই কাণ্ডে যেন আরব একটু ভরকে গেল। ওকে আরও একটু ভরকানোর জন্য ওর কাছে যেতে লাগল। এর মধ্যেই বাজখাই কণ্ঠের এক ধমকে থেমে গেল আরশিয়া। এই মেয়ে, একদম আমার কাছে আসবে না, দূরে যাও, দূরে যাও বলছি। তোমার সাহস দেখে আমি বরাবর অবাক হচ্ছি। যেখানে মেয়েরা ভয়ে আমার সামনে পর্যন্ত আসে না, সেখানে তুমি আমাকে ফ্লাইং কিস দাও। প্রশংসা করতে হয় তোমার। এরপর কিছুটা বাঁকা হেসে বলো, কিন্তু তুমি যে ভুল মানুষের সামনে ভুল কাজ করে ফেলেছ, এর ফল তোমাকে ভুগতে হবে। আর ইউ রেডি মিস? আই অ্যাম অলওয়েজ রেডি ফর ইউ জান। মা বলে সেখান থেকে চলে আসলো। আর মনে মনে বলল, প্রথম দিন এতটুকু ডোজই যথেষ্ট তাকে আমার কথা ভাবানোর জন্য। এসে গাড়িতে বসে ড্রাইভার আঙ্কেলকে বলল, আঙ্কেল চলুন। কোথায় যাবে মামনি? অফিসে চলুন। ঠিক আছে বলে আঙ্কেল গাড়ি স্টার্ট দিলেন। চলুন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আবরার চৌধুরী ও আয়েশা চৌধুরীর একমাত্র মেয়ে আরিশফা চৌধুরী আরশিয়া। আরশিয়ার যখন মাত্র 4 বছর, তখন তার মা তাকে রেখে ওই দূর আকাশের তারা হয়ে যায়। আরশিয়ার বাবারা এক ভাই এক বোন। ওর ফুফা দেশের বাইরে থাকে, তাই ওর ফুফু ওর মা চলে যাওয়ার পর ওদের বাড়িতে চলে আসে এবং সেই আরশিয়াকে বড় করে। তার একটা ফুফাতো ভাই আছে যার নাম আরিশ। সে আরশিয়ার থেকে 10 বছরের বড়। সে বিবাহিত, প্লাস তার 4 বছরের একটা ছেলে আছে। গাড়িটা জ্যামে আটকে আছে, তাই আরশিয়া কি করবে ভেবে না পেয়ে ফোন বের করে টকিং টম গেমটা খেলা শুরু করল। সে গেম খেলায় মগ্ন। এমন সময় আঙ্কেল বলেন, আমরা এসে গেছি মামনি। তাই গাড়ি থেকে নেমে অফিসের দিকে হাঁটা শুরু করল। অফিসে ঢুকেই প্রথম বাবার কেবিনে গেল। বাবা তো আরশিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার মাটা হঠাৎ এই সময় তার ছেলের কাছে? কেন, আসতে পারি না বুঝি? অবশ্যই, আমার মা তার ছেলের কাছে যে কোনো সময় আসতে পারে। তা কোনো সমস্যা হয়েছে মা? আর আজকে ক্লাস কেমন হলো? সে তার বাবার কাছে যেয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, কোনো সমস্যা হয়নি বাবা, আমি তোমায় অনেক মিস করছিলাম, তাই চলে এলাম। আর ক্লাসও ভালো হয়েছে। এর মধ্যেই ভাইয়া এসে তার মাথায় গাঁটটা মেরে বলল, বাবাই পেতনি হঠাৎ এখানে কি করছে গো? ভাইয়ার বাচ্চা? তুই পেতনি কাকে বলিস? ওই, তুই এখানে কোথায় আমার বাচ্চা পাইলি? আমার বাচ্চা তো বাসায়। আর পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো, পড়ি? এই কি শুরু করলি তোরা দুই ভাই বোন? চুপ কর দুজনেই। আর আরিশ ম্যানেজারকে বল আমার মা এসেছে, তাই আমাদের 3 জনের জন্য লাঞ্চ পাঠিয়ে দিতে। ওকে বাবাই, আমি এক্ষুনি বলছি বলে ভাইয়া চলে গেল। আর আরশিয়া তার বাবার সাথে গল্প করা শুরু করলো। কিছুক্ষণ পর ভাইয়া খাবার নিয়ে এলো আর সবাই খেয়ে নিল। খাওয়ার পর আরশিয়া, ভাইয়া আর বাবা কিছুক্ষণ গল্প করলো। তারপর বাবা বলল, আরিশ, আমার মাটাকে বাড়িতে দিয়ে আয়। ওকে বলে ভাইয়া আমাকে ইশারা করলো ওর সাথে যাওয়ার জন্য। তাই আরশিয়াও বাবাকে বাই বলে ভাইয়ার সাথে বাড়ি চলে এলো। বাড়িতে আসতেই মামনি বলল, কিরে আরিশ, তুই এই সময়? তোমার আদরের মেয়েকে দিতে এলাম। তুই কি আরশিয়ার ভার্সিটিতে গিয়েছিলি ওকে আনতে? না, তোমার মেয়ে নাকি তার বাবাকে মিস করছিল, তাই অফিসে গিয়েছিল। আর বাবাই বলল ওকে দিয়ে যাওয়ার জন্য। ওকে, আমি গেলাম বলে ভাইয়া চলে গেল। আরশিয়াও মামুনির সাথে ভিতরে গেল। এমন সময় একটা ডাকে থেমে গেল। আত্মা বলেই আরশিয়ার পা জড়িয়ে ধরল তার ছোট বাবাটা। সেও তাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে হাঁটা দিল। পিছন থেকে ভাবি বলতেছে, আরুষ,
বাবা খাবারটা শেষ করে যাও। আমি খাবো না, আমি আত্মার সাথে যাব। তোমার আত্মা মাত্র এসেছে, ফ্রেশ হয়ে নিক, তুমি আমার কাছে এসো। কিন্তু সে আমার কাছ থেকে যাবে না, তাই আমি ভাবিকে বললাম, ভাবি বাদ দাও, ও আর খাবে না, ও আমার সাথেই যাক। তোর আদরে আদরে ও একটা বাঁদর হয়ে যাচ্ছে। আমার 10টা না 5টা না একটা মাত্র ভাতিজা, তাকে আদর করব না তো কাকে আদর করব বলো? বলে আরুষকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে রুমের দিকে হাঁটা দিল। রুমে এসে আরুষকে বিছানায় বসিয়ে ওর হাতে একটা চকলেট দিয়ে বলল, বাবা তুমি বসো, আত্মা ফ্রেশ হয়ে আসি। তার বাবাটাও মাথা নেড়ে সাই দিল। তাই একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে আরুষ চকলেট মুখে নিয়ে ঘুমিয়ে গেছে। তাই আরশিয়া ওর কাছে দিয়ে চকলেটটা নিয়ে মুখ মুছিয়ে দিয়ে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। রাত 8টার দিকে ঘুম থেকে উঠে দেখে আরুষ পাশে নাই। ভাবি হয়তো এসে নিয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে তার বাবা আর ভাইয়াও চলে এসেছে। সবার সাথে কিছুক্ষণ গল্প করে ও ডিনার করে রুমে এসে আবার একটা ঘুম দিল। সকালের এক ফালি মিষ্টি রোদ পর্দার ফাঁকা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। চারিদিকে নতুন দিনের আমেজ। তাতে কি, আরশিয়া নামক রমণী নিদ্রাবিলাসে মগ্ন। পাশে রাখা ঘড়ি ও মুঠোফোনটি জানান দিচ্ছে নিদ্রাভঙ্গের প্রহর ঘনিয়ে এসেছে। আরশিয়ার পাশে রাখা ফোনটি পঞ্চমবারের মতো সুর তুলে জানান দিল তাকে কেউ স্মরণ করছে। কিন্তু সে ঘুমে এতটাই মত্ত যে ফোন রিসিভ করার মতো সময় তার নেই। এখন তার সময় শুধু এবং শুধু ঘুমানোর জন্য। সকাল 8টা বাজে। আলেয়া বেগম ঘরে এলেন আরশিয়াকে ঘুম থেকে তোলার জন্য। সে বারবার ডাকছে, কিন্তু ফলাফল শূন্য। আলেয়া বেগম মাঝে মাঝে ভাবেন এই মেয়ে নিষ্খাত কুম্ভকর্ণের ফিমেল ভার্সান। না হলে একটা স্বাভাবিক মানুষ এত গভীর ঘুমে কিভাবে ঘুমায়? একে তো তুলে নিয়ে গেলেও টের পাবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দেরি হয়ে যাচ্ছে, তাই এবার এক টানে আরশিয়াকে উঠিয়ে বসালো। এভাবে ওঠানোতে আরশিয়া বিরক্তি নিয়ে বলে উঠল, মামনি আর একটু ঘুমাতে দাও না, এরকম কেন করছো? হ্যাঁ, তুই আরও ঘুমাতে থাক, ওই দিক দিয়ে ক্লাস শুরু হয়ে যাক। কটা বাজে? 8:20 বাজে। তোর ক্লাস না 10টা থেকে শুরু? বলে আরশিয়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আলেয়া বেগম ওর বিছানা গুছিয়ে যেতে যেতে বলল, তৈরি হয়ে তাড়াতাড়ি নিচে আয়, তোর বাবা আর ভাইয়া বসে আছে, একসাথে নাস্তা করবে তাই, বলে চলে গেলেন। আরশিয়া তৈরি হয়ে নিচে যেয়ে দেখে সোফায় বসে তার বাবা খবরের কাগজ পড়ছে, আর ভাইয়া আরুষকে নিয়ে খেলা করছে। সবাইকে গুড মর্নিং বলে টেবিলে বসল। প্রতি উত্তরে ভাইয়া ও বাবা একসাথে গুড মর্নিং বলল। আরশিয়া বসতেই তার বাবাও চলে এলো। ঘুম কেমন হলো আমার মায়ের? অনেক ভালো হয়েছে বাবা। পাশে থেকে আরিশ ঠাট্টা করে বলে উঠল, বাবাই, কুম্ভকর্ণদের ঘুম সবসময় ভালোই হয়। ভাইয়া, তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলছো, আমি মোটেও কুম্ভকর্ণের মতো ঘুমাই না। এই জন্যই বলে সত্য কথার ভাত নাই, আর তুই কুম্ভকর্ণ কিনা এটা সবাই জানে, তাই নিজের হয়ে সাফাই গাইতে হবে না। এমন সময় রান্নাঘর থেকে মামনি ধমকে বলে উঠল, তোরা দুই ভাইবোন ঝগড়া থামিয়ে খাবি নাকি আমি আসব? তাই দুই ভাইবোন চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। আরশিয়া খাচ্ছে আর আরিশের কোলে বসা আরুষ এর সাথে দুষ্টামি করছে, আবার মাঝে মাঝে ওকে খাইয়েও দিচ্ছে। খাওয়া শেষে দুই ভাই বোন সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরিশ এখন আরশিয়াকে ভার্সিটিতে দিয়ে তারপর অফিসে যাবে, এটা তার প্রতিদিনের রুটিন। ভার্সিটির সামনে গাড়ি থামতে আরশিয়া নেমে আরিশকে বিদায় দিয়ে ভার্সিটির গেটের দিকে হাঁটা দিল। গেট দিয়ে ঢোকা মাত্র কেউ একজন তাকে জড়িয়ে ধরে পিঠে একটা থাপ্পড় দিয়ে দিল। থাপ্পড় দেওয়া ব্যক্তি এবার বলে উঠল, শালি পেতনি, সকালে 5 বার ফোন দিলাম, রিসিভ করলি না কেন? আরশিয়া জড়িয়ে ধরা ব্যক্তিকে সামনে এনে দেখল এ আর কেউ নয়, তারই বেস্টি তারিন। সে তারিনকে পাল্টা থাপ্পড় দিয়ে বলল, ওই তুই আমার কোন বোন রে বিয়া করছস যে তুই আমারে শালি বললি? আস্তাক ফিরুল্লাহ, দোস্ত তুই কি শরীফা থেকে শরীফে রূপান্তরিত হয়েছিস? দূরে যা আমার থেকেই। এক থাপ্পড় দিয়া বয়রা বানায় দিমু। আমি মনে প্রাণে একজন মেয়ে, আমার কতদিনের ইচ্ছা একটা সুন্দর দেইখা পোলা বিয়া কইরা সংসার করমু, আর তুই এইগুলি কি বলছস? তুই যদি মেয়ে হয়ে থাকস তাইলে আমারে শালি বললি কেন? তোরে শালি বলবো না তো কি ফুলচন্দন দিয়ে পূজা করমু? সকাল থেকে কতবার ফোন দিতাসি, কিন্তু তুই ধরস না। কি হয়েছিল তোর? ফোন ধরস নাই কেন? তুই তো জানোস ইয়ার, আমি ঘুমাইলে কিছুই টের পাই না, তাই আমি ঘুমাইলে 1000 বার ফোন দিলেও আমারে পাবি না। এই জন্যই সবাই তোরে কুম্ভকর্ণের লেডি ভার্সন বলে। তা তোরে আজকে কে দিয়ে গেল? কে আবার? আরিশ ভাইয়া।
সত্যি দোস্ত, আমার বিবাহিত ক্রাশ তোরে দিয়ে গেল, আর তুই আমার সাথে তার কথা বলাই দিলি না? তুই তো মীর জাফরের থেকেও বেঈমান। ভাইয়া তোর মতো আজাইরা বইসা থাকে না, ভাইয়ার অনেক কাজ আছে। বাবা তো এখন অফিসে বেশি যায় না, তাই ভাইয়ার উপর অনেক বেশি প্রেশার পড়ে। ও তাইলে আর কি করার। দোস্ত, মনে পড়ছে তো, তোরে একটা কথা বলার ছিল। তুই শুনছস কালকে নাকি একটা মেয়ে ভিপিরে প্রপোজ করছে? আমার না অনেক শখ মেয়েটারে দেখার। কার এত সাহস যে কিনা আরিয়ান খান আরবকে প্রপোজ করলো? যেখানে সব মেয়েরা তাকে পছন্দ করলেও সামনে যাওয়ার সাহস পায় না, সেখানে একটা মেয়ে তাকে সরাসরি প্রপোজ করে দিল। হাও! কিন্তু মেয়েটার সাহস আছে বলতে হবে। সেই সাহসী মেয়েটা আমি। নে, এবার আমাকে দেখে তোর শখ পূরণ কর। দোস্ত, তুই সিরিয়াসলি তুই করলি প্রপোজ? বিশ্বাস হয় না। আমি বিশ্বাস না হইলে আমার সাথে চল, তোরে বিশ্বাস করাই বলে তারিনের হাত ধরে আরশিয়া মাঠের দিকে হাঁটা দিল, আর চারদিকে চোখ বুলিয়ে আরফকে খুঁজছে। হঠাৎ চোখ আটকে গেল আকাশি শার্ট, যার উপরের দুইটা বোতাম খোলা, কালো প্যান্ট, শার্টের সাথে কালো সানগ্লাস ঝুলানো, গালে চাপ দাড়ি, এক গাল হাসি দিয়ে ফ্রেন্ডসদের সাথে কি নিয়ে যেন কথা বলছে। আরশিয়ার ইচ্ছে হলো বুকের বাঁ পাশে হাত দিয়ে হায় ম্যাম আর যাওয়া বলতে। আপাতত ইচ্ছেটাকে মনের মধ্যে রেখে আরবের সামনে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং জানেমান, হাউ আর ইউ? আরব ফ্রেন্ডস প্লাস কিছু ছোট ভাই ব্রাদার্সদের সাথে কথা বলছিল। হঠাৎ একটা মেয়ের গলার স্বর শুনে পাশে তাকিয়ে দেখল দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। একজন হলদে ফর্সা, হাইট 5 ফিট 3 কি 4 ইঞ্চি হবে, আরেকজন একটু শ্যামলা, হাইট 5 ফিট 1 ইঞ্চি হবে। ভ্রু কুচকে বলল, কাকে বলছো? তোমাকে বলছি। আমাকে চেনো তুমি? আমি তো তোমাকে চিনি না, আর কথা বলার সময় সামলে কথা বলবে। ওমা, তোমার মনে নেই আমি কে? সবাই বলে তুমি অনেক ব্রিলিয়েন্ট, তাহলে আমায় এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? আমিই বলছি আমি কে। গতকাল যে মেয়ে তোমাকে সবার সামনে প্রপোজ করেছে, আমি সে। আরফ ভালো করে তাকিয়ে দেখল, আসলেই তো, এটা তো সেই অসভ্য মেয়েটা। কাল মাস্ক পরা ছিল বলে চিনতে পারেনি। হলদে ফর্সা, গোলাগাল চেহারা, ঠোঁটের নিচে মাঝ বরাবর একটা তিল, মায়া ভরা চোখ, যা অনেক আকর্ষণীয়। এক দেখায় যে কেউ মাশাআল্লাহ বলবে। আরফ বেশিক্ষণ মেয়েটার দিকে তাকালো না, চোখ ফিরিয়ে নিয়ে বলল, সমস্যা কি? আমার একমাত্র সমস্যা তো তুমি। খেতে, ঘুমোতে চোখ বন্ধ করলে আমি যে শুধু তোমাকেই দেখি। আরব ধমকে বলে উঠল, একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে, আর আমার হাতের একটা থাপ্পড় খেলে চোখে শুধু অন্ধকারই দেখবা। এই, আমাকে একদম ধমকাবা না। গাল লাল করবা ভালো কথা, থাপ্পড় দিয়ে না করে অন্যভাবে করো, আমার তাতে সমস্যা নাই বলে দুষ্টু হেসে চোখ টিপ দিল। আরব ভ্যাবাচাকা বলল, মানে? আরশিয়া আরবের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুমি ভালোবাসে কিস দিয়েও দেখবা গাল অটোমেটিক্যালি লাল হয়ে যাবে। ডিসগাস্টিং বলে আরব সেখান থেকে চলে গেল। আরশিয়াও তারিনকে নিয়ে ক্লাসে গেল। তারিন এতক্ষণ অবাক হয়ে আরশিয়াকে দেখছিল। যে মেয়ে তার আশেপাশে কোনো ছেলেকে ঘেঁষতে দেয়নি, কেউ প্রপোজ করলে ইচ্ছামতো মায়ের দিত, সেই ভয়ে কেউ ওকে প্রপোজ করারও সাহস করে না। তার প্রমাণস্বরূপ একটা ঘটনা আছে। ক্লাস 5-এ থাকতে ওদেরই এক ক্লাসমেট আরশিয়াকে আই লাভ ইউ বলেছিল। পাক্কা আধা ঘন্টা আরশিয়া ওই ছেলেটাকে মেরেছিল। পরে সবাই মিলে ওকে থামিয়েছিল। এই বিষয়টা নিয়ে ছেলের বাবা মা ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু প্রিন্সিপালের জন্য করতে পারেনি। আর আজ সেই মেয়ে রীতিমতো একটা ছেলেকে বিরক্ত করল। তারিন কিছু বলবে তার আগে ক্লাসে লেকচারার চলে আসায় আর কিছুই বলা হলো না। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্লাস চলছে। আরশিয়া আর তারিন দুঃখবিলাসে মগ্ন, কারণ কিছুই তাদের মাথায় ঢুকছে না। তারিন বিরক্ত হয়ে বলে উঠল, শালার বিয়ে করে সংসার করার বয়সে যদি এই কঠিন কঠিন ম্যাথ করা লাগে, তাহলে কি মন চায় বল? সংসার করার বয়সে কি আর পড়ালেখা ভাল লাগে? আরশিয়া ভ্রু কুচকে বলে উঠল, তাহলে বিয়ে করে ফেল, বাধা দিচ্ছে কে? আমার বাপ মা তো ভুলেও বিয়ের কথা বলে না। তাদের কি চোখে পড়ে না তাদের মেয়ে বড় হয়ে যাচ্ছে, তার একটা জামাই দরকার? এখন আমি তো মেয়ে হয়ে বাবা মার সামনে বলতে পারি না যে আমাকে বিয়ে দাও। হঠাৎ এত বিয়া করতেছিস কেন? আরে ভাই, শীতকালে আশেপাশে সবাই বিয়া করতেছে, তাহলে আমি বাদ যামু কেন? তুই তোর ভাঙা রেকর্ডারটা বন্ধ করবি না কানের নিচে দিমু? তারিন ঠোঁটের ওপর হাত দিয়ে বুঝালো সে আর কিছু বলবে না, কিন্তু হঠাৎ সে একটা জিনিস লক্ষ্য করল,
লেকচারার আরশিয়ার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। ও আরশিয়াকে ফিসফিস করে বলল, দোস্ত দেখ, জিসান স্যার তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। উনি আমার দিকে তাকাবে কেন? হয়তো অন্য কোথাও তাকিয়ে আছে, তুই ভুল ভাবছিস। হয়তো আমার মনের ভুল, বলে দুজনেই ক্লাসে মনোযোগ দিল। পরপর 3টে ক্লাস করে হাঁপিয়ে উঠেছে সবাই, তাই ক্লাস শেষ হতেই সবাই ছুটল ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে যাওয়ার সময় আরশিয়া আরাফকে খুঁজল, কিন্তু পেল না। তাই ও আর তারিন চলে গেল কিছু খেতে। খুব খিদে পেয়েছিল দুজনেরই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে দেখল আরাফ যেখানে দাঁড়িয়েছিল সেখানে ওর বেস্ট ফ্রেন্ড রিয়াজ দাঁড়িয়ে কিছু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিয়া তাদের কাছে গিয়ে রিয়াজকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি ভাইয়া, একটু এদিকে আসবেন, কথা ছিল। রিয়াজ অবাক হয়ে ভাবছে এই মেয়ে কাল থেকে আরাফের পিছনে ঘুরছিল, হঠাৎ তাকে কেন ডাকছে। তার ভাবনার মাঝে আরশিয়া আবার ডাকল, তাই আর না ভেবে আরশিয়াদের কাছে এলো। আপনাকে কি দরকার বলুন? আপনার বন্ধুর নাম্বারটা দেন। আরাফের নাম্বার তোমাকে দিব কেন? আর ওর নম্বর দিয়ে তুমি কি করবা? আপনার বন্ধুর সাথে প্রেম করব, তাড়াতাড়ি নাম্বারটা দিন তো। ওর পারমিশন ছাড়া ওর নাম্বার কাউকে না দেওয়ারে নিষেধাজ্ঞা আছে, তাই আমি দুঃখিত, আমি ওর নাম্বারটা দিতে পারবো না। ওকে, সমস্যা নাই, কিন্তু আপনার গার্লফ্রেন্ড নিশির নাম্বার যদি আমি পাবলিকদের দিই, সেটা কি আপনার ভালো লাগবে বলুন? এই কথা শুনে রিয়াজ ঘাবড়ানো কণ্ঠে বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওকে, আমি নিশিকে বলে দিব সে যেন আপনার সাথে ব্রেক আপ করে নেয়। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আরশিয়া ভয় দেখায় না, আরশিয়া কথায় নয় কাজে বিশ্বাসী। ওয়েট, বলে আরশিয়া নিশির নম্বর উঠিয়ে কল দিয়ে রিয়াজের সামনে ধরল। রিয়াজ ভয় পেয়ে বলল, আরে কিউটাপু, আমাদের মাঝে নিশিকে আনো কেন? আমি তো তোমাকে আরাবের নাম্বার দিচ্ছিলাম, জাস্ট একটু মজা করলাম তোমার সাথে। আরশিয়া মনে মনে বলে, এবার তুমি লাইনে এসেছো বাছা। তারপর রিয়াজের কাছ থেকে আরাবের নাম্বার নিয়ে আরশিয়া আর তারিন ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে তারিন জিজ্ঞেস করল, কিরে, তুই রিয়াজ ভাইয়ার গার্লফ্রেন্ডের নাম্বার কই পাইলি? আমার কাজিনের নাম্বার আমার কাছে থাকবে না তো তোর কাছে থাকবে? নিশি আপু তোর কাজিন? আমার খালাতো বোন। তা তুই আরাফ ভাইয়ার নাম্বার দিয়ে কি করবি? এবার আরশিয়ার মাথা গরম হয়ে গেল। এক প্রশ্নের উত্তর আর কতবার দিবে? তাই তারিনকে ধমক দিয়ে বলল, প্রেম করব, একবার বলছি শুনিস নাই? সত্যি তুই প্রেম করবি, তাও এবার আরাফ ভাইয়ার সাথে? মিথ্যা মিথ্যা কাউকে প্রেম করতে দেখিসনি? এর মধ্যেই ক্লাসের লেকচারার চলে এসেছে, তাই কেউ আর কথা বলল না, ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে আরশিয়া আর তারিন ক্লাস থেকে বের হলো লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্যে। লাইব্রেরিতে গিয়ে আরশিয়া আর তারিন নিজেদের পছন্দ মতো বই নিয়ে কর্নারের একটা টেবিলে বসে পড়ল। দুইজন দুইজনের মতো করে পড়ছে। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠে দুইজন বই থেকে মুখ তুলে দেখল তাদের সামনে লেকচারার জিসান দাঁড়িয়ে আছে। তারা কিছু বোঝার আগেই জিসান আবার বলে উঠল, আমি কি তোমাদের সাথে বসতে পারি? আরশিয়া আর তারিন ভ্যাবলাকান্তের মতো একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে উঠল, অবশ্যই, বসুন স্যার। জিসান আরশিয়ার পাশে বসে পড়ল। আরশিয়া আর তারিন দুইজনেই অনেক অবাক হলো। আরশিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখল লাইব্রেরিতে থাকা অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তারিনের দিকে তাকিয়ে দেখল তারিন তাকে ইশারা করছে উঠে যাওয়ার জন্য। সেও ইশারায় বুঝালো একজন লেকচারারের সামনে থেকে কিভাবে উঠে যাবে, এতে স্যার যদি কিছু মনে করে। দুইজন দুইজনের দিকে ইশারা করে হঠাৎ উঠে দাঁড়ালো। তাদের উঠতে দেখে জিসান জিজ্ঞেস করল, তোমরা দুজন উঠে পড়লে যে? আরশিয়া কিছু বলার আগে তারিন বলে উঠল, আমাদের বাসায় যেতে হবে স্যার, দেরি হয়ে যাচ্ছে, আজ তাই আসি, বলে সালাম দিয়ে আরশিয়ার হাত ধরে হাঁটা দিল। গেটের বাহিরে এসে হাত ছেড়ে দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এর মধ্যেই তারিন বলে উঠল, দেখেছিস, আমি বলছিলাম না স্যার তোর দিকে তাকিয়ে থাকে? একটু আগে তো তোর পাশে এসেও বসলো। আমার মনে হয় স্যার তোকে পছন্দ করে। বাজে কথা বলবি না, তার মন চাইছে তাই বসছে, আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না। অতঃপর দুইজন দুইজনের থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে আসে। আরশিয়া বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। তারপর কাঁধের ব্যাগ রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে গিয়ে দেখে তার মামনি আর রুষা মিলে রান্না করছে, আর আরুষ টিভিতে কার্টুন দেখছে। সেও বসে পড়ে আরুষের সাথে। কিছুক্ষণ পর খাবারের জন্যই ডাক দিলে খেয়ে ঘরে গিয়ে ঘুম দেয়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আরুষের সাথে খেলতে থাকে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে তার বাবা আর ভাইয়া চলে আসে। সে তার বাবাকে জড়িয়ে ধরে, মা, আমি তো মাত্র অফিস থেকে আসলাম, ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো, বলে আরশিয়ার কপালে চুমু দিয়ে ঘরে চলে যায়। আরশিয়াও তার বাবার পিছু পিছু নিজের রুমে গিয়ে কিছুক্ষণ ফোন চালায়।
ডিনারের জন্য ডাক পড়তেই নিচে গিয়ে টেবিলে বাবার পাশে বসে পড়ে। খাওয়ার মাঝে হঠাৎ তার বাবা বলে উঠল, মা, তোমাকে কিছু বলার ছিল। বলো বাবা, কি বলবে? আসলে আমাদের নেক্সট প্রজেক্টের কাজ একটু বেশি, যা আরিশ একা করতে পারবে না। তাই আমি ভাবছি তুমি যদি ওকে হেল্প করতে তাহলে ভালো হতো। ওকে বাবা, সমস্যা নেই। যদিও আমি এত তাড়াতাড়ি অফিসের কাজে নিজেকে জড়াতে চাইনি, কিন্তু তুমি যেহেতু বলছো তাই আমি ভাইয়ার সাথে কাজ করব। খাওয়ার সময় কেউ আর কথা বলল না। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। আরশিয়ার রুমে এসে ভাবল আরাফকে কল দিবে, তাই যেই ভাবা সেই কাজ। আরশিয়া আরাফকে কল দিল। প্রথমবার রিসিভ হলো না, তাই আবার দিল। তৃতীয়বারের সময় আরাফ রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? আমি তোমার জান বলছি। এই মেয়েকে আপনি? আর রাত বিরেকে কল দিয়ে কি ফাজলামি শুরু করেছেন? আপনার নাম বলুন। আমি আরশিয়া বলছি। তা জানেমান, কি করছিলেন আপনি? আমি কি করছি না করছি তা তোমাকে বলবো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? যেখান থেকেই পাই। বলুন, কি করছিলেন? বারান্দায় দাঁড়িয়ে প্রেমিকার কথা ভাবছি। আমার জানা মতে আপনার কোনো প্রেমিকা নেই, আর যদি থেকেও থাকে ব্রেকআপ করে ফেলুন। কারণ আপনার জীবনে একজন নারীই থাকবে যাকে আপনি ভালোবাসবেন, যার কথা আপনি সারাদিন ভাববেন, আর তার নাম হলো আরশিয়া। তুমি কি আমাকে অর্ডার করছো? তোমার সাহস তো কম না মেয়ে। আমি আপনাকে অর্ডার করছি। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। বলে আরশিয়া কল কেটে লাইট বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিল। অপরদিকে আরাফ ভাবছে, মেয়েটার সাহস কত! আরিয়ান খান আরাফকে অর্ডার করে, আর সে ওই মেয়েকে কিছু বলতে পারে না। কিন্তু কেন কিছু বলতে পারে না ভাবতে ভাবতে আরাফও ঘুমিয়ে গেল। আরশিয়া সকাল সকাল তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। তৈরি হয়ে নিচে নামল। খেতে বসে বাবা ও ভাইয়ার সাথে অফিসের ব্যাপারে কিছুক্ষণ কথা বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজকে সে একা বেরিয়েছে, সাথে ড্রাইভারও নেয়নি। সে স্বাধীনভাবে চলতে পছন্দ করে। তার খুব ইচ্ছে ছিল ড্রাইভিং শিখবে, তাই তার বাবাও মানা করেনি। এমনকি নিজেকে রক্ষা করার জন্য তাকে ক্যারাটেও শেখানো হয়েছে। তার বাবা একজন বিজনেসম্যান। বিজনেস দুনিয়ায় শত্রুর অভাব নেই। এত কিছু শেখানোর পরেও তার বাবা একমাত্র মেয়েকে একা কিছুতেই ছাড়তে চায় না, তাই আরিশকে সবসময় পাঠায় আরশিয়ার সাথে। কিন্তু আরশিয়া কি কারো কথা শোনার মেয়ে? সে যা বলবে তাই করবে। সেই জন্য আজকেও বাবার কথা না শুনে একা একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়ে তারিনকে কল করে বলল বাসার নিচে নামতে। অতঃপর তারিনকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলল। ভার্সিটিতে যেয়ে দেখে মাঠের মধ্যে মানুষ জড়ো হয়ে আছে। আরশিয়া আর তারিন কিছুটা সামনে যেয়ে দেখে আরাভ, রিয়াজ ওদের ফ্রেন্ডরা মিলে কিছু ছেলেদের মারছে। আরশিয়া হঠাৎ খেয়াল করে একটা ছেলে আরাভের দিকে লাঠি নিয়ে যাচ্ছে। আরাভের উল্টো দিকে ঘুরেছিল, তাই সেদিকে তার খেয়াল নেই। সে অন্য একজনকে মারছে। আরশিয়া তার ব্যাগ তারিনের হাতে দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটার হাতের লাঠি ধরে ফেলল। তারপর ছেলেটার হাত থেকে এক টানে লাঠিটা নিয়ে তাকে মারা শুরু করল। আরাভ হঠাৎ কাউকে তার পিছনের দিকে কাউকে মারামারি করতে দেখে পিছনে ফিরে দেখে আরশিয়া একের পর এক ছেলেকে লাঠি দিয়ে আঘাত করছে। আরাভ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নিজেও ছেলেগুলোকে মারা শুরু করল। হঠাৎ কেউ কিছু বোঝার আগে আরাভের পিঠে কিছু একটা ধাক্কা খেল। সে পিছনে তাকিয়ে দেখে আরশিয়া পড়ে যাচ্ছে। আরাভ তাড়াতাড়ি আরশিয়াকে ধরে ফেলল। তাকিয়ে দেখে আরশিয়ার কপাল বেয়ে রক্ত পড়ছে। কেউ কিছু বোঝার আগে পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝল না। আরাভ যেন হতবাক হয়ে গেল। আসলে যেই ছেলে আরশিয়ার জন্য আরাভকে একটু আগে মারতে পারেনি, সেই ছেলেই আরশিয়ার মাথায় মারে। আরাভ আরশিয়ার গালে হালকা চাপড় মেরে বলে উঠল, এই মেয়ে, কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। তারিনও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। যখন খেয়াল হলো তাড়াতাড়ি দৌড়ে এসে বলল, দোস্ত, কি হয়েছে তোর? চোখ খোল না ইয়ার। ভাইয়া, ওর কপাল থেকে তো রক্ত পড়ছে, তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে চলুন। আরাভ আরশিয়াকে কোলে নিয়ে হাঁটা শুরু করল। ওর ফ্রেন্ডদের বলল এদিকটা সামলে নিতে, আর রিয়াজকে বলল ওর সাথে আসতে। রিয়াজ তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসল। আরাভ আরশিয়াকে কোলে নেওয়া অবস্থায় পিছনে বসল। তারিন আরাভের পাশে বসে আরশিয়াকে অনবরত দেখে চলেছে। গাড়ি হসপিটালের সামনে থামলে আরাভ আরশিয়াকে নিয়ে তাড়াতাড়ি নেমে ভিতরের দিকে হাঁটা দিল। তারিনও তার সাথে গেল। আরাভ রিসেপশনে জিজ্ঞেস করে একটা কেবিনে ঢুকে আরশিয়াকে বেডে শুইয়ে দিল। এর মধ্যে ডক্টর এসে জিজ্ঞেস করল, এনার কি হয়েছে? আরাভ অস্থির কণ্ঠে বলল, মাথায় আঘাত পেয়েছে, মাথা থেকে রক্ত পড়ছে। ডক্টর, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। তারিন কেবিনের এক কোণায় দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। ওর চোখের সামনে এখনও ভাসছে আরশিয়ার আঘাত পাওয়ার দৃশ্য। আরাভ তারিনের কাছে এসে বলল আরশিয়ার ফ্যামিলি মেম্বারদের বলার জন্যে। তারিন আরশিয়ার ফোন থেকে আরিশকে কল দিল। ফোন রিসিভ করে আরিশ বলল,
কিরে বনু, আজকে হঠাৎ এই সময় কল দিলি? তারিন কাপা কাপা গলায় বলল, ভাইয়া আমি তারিন। তারিন, তুমি আরশিয়ার ফোন থেকে ফোন করেছো? আরশিয়া কোথায়? ওকে ফোন দাও। ও কোথায়? ও ঠিক আছে তো? তারিন কান্নার ফলে কিছু বলছে না। ওই দিক থেকে আরিশ অনবরত জিজ্ঞেস করেই যাচ্ছে কি হয়েছে। আরাফ তারিনের থেকে ফোন নিয়ে আরিশকে বলল, ভাইয়া আরশিয়া কপালে ব্যথা পেয়েছে, কপাল থেকে রক্ত পড়ছে, আমরা ওকে নিয়ে হসপিটালে এসেছি, আপনিও তাড়াতাড়ি চলে আসেন। আমি আসছি বলে আরিশ অফিস থেকে বেরিয়ে পড়ল। ডক্টর আরশিয়ার মাথায় ব্যান্ডেজ করে ওর হাতে সেলাইন দিয়ে আরাফদের উদ্দেশ্যে বলল, চিন্তার কোনো কারণ নেই, আঘাতটা বেশি গুরুতর নয়, আমি সেলাইন দিয়ে দিয়েছি, আশা করি কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরবে। আপনাদের মধ্যেই কেউ একজন আমার সাথে আসুন, আমি মেডিসিনগুলোর নাম বলে দিচ্ছি, ওনার জ্ঞান ফিরলে আমাকে বলবেন। রিয়াজ ডক্টরের সাথে গেল। আরাভ আরশিয়ার পাশে একটা টুলে বসল আর তারিন আরশিয়ার পায়ের কাছে বেডে বসল। কিছুক্ষণের মধ্যে আরশিয়ার জ্ঞান ফিরল। আরশিয়া চোখ খুলে উঠে বসার চেষ্টা করল। আরাভ আরশিয়াকে উঠে বসতে সাহায্য করল। আরাভ তারিনকে ডক্টরকে ডেকে আনার জন্য বলল। তারিন যেতেই তুমি কি পাগল? মাথায় কিছু নাই তোমার? মারামারির ভিতরে ঢুকেছো কেন? হ্যাঁ, আপনার জন্য পাগল আমি। আর আপনাকে ওই লোকটা মারতে যাচ্ছিল, ওকে আটকাতেই তো আমি মারামারির ভিতরে গিয়েছি। আমাকে মারলে তোমার কি? আপনাকে মারলে আমার অনেক কিছু। আমার মন চাইতেছে খুন করে ফেলি তোমাকে। করুন খুন, আমি মানা তো করিনি, কিন্তু খুনের অস্ত্র হতে হবে আপনার ওই তীক্ষ্ণ চোখ জোড়া, আর সমাধি হতে হবে আপনার ওই প্রশস্ত বুকে, তাহলে আমি মরেও শান্তি পাব। এই কথার পৃষ্ঠে কথা বলার মতো কিছু খুঁজে পেল না আরাফ। এর মধ্যে তারিন ডক্টরকে সাথে নিয়ে কেবিনে ঢুকলে পিছনে আরিশও আসলো। ডক্টর আশিয়াকে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে আপনার? মাথায় ব্যথা হচ্ছে, এটা স্বাভাবিক, আমি মেডিসিন দিয়ে দিয়েছি, সময় মতো খাবেন, আর ৩-৪ দিন পর ব্যান্ডেজটা খুলিয়ে নিয়ে যাবেন। এই কয়দিন ব্যান্ডেজ ভেজাবেন না, এখন আপনি রেস্ট নিন, বিকেলে আপনাকে ডিসচার্জ দেওয়া হবে বলে ডক্টর চলে গেল। এবার আরিশ জিজ্ঞেস করল, ব্যথা পেলি কিভাবে? ডক্টর সামনে থাকায় আরশিয়া এতক্ষণ আরিশকে দেখেনি। হঠাৎ আরিশের কণ্ঠ শুনে তাকিয়ে দেখে আরিশ ওর পাশে দাঁড়ানো। মানে ভাইয়া, এমনিই ব্যথা পেয়েছি। এমনি মানুষ কিভাবে ব্যথা পায়? আসলে উস্টা খেয়ে ইটের ওপর পড়ে গিয়েছিলাম। সত্যি কথা বল আরশিয়া। পাশ থেকে তারিন বলল, ভাইয়া আমি বলছি কি হয়েছে। তারিন আরিশকে বলল কিভাবে ব্যথা পেয়েছে। আরিশ সব শুনে আরশিয়ার দিকে তাকাতেই, দেখো ভাইয়া, মানুষের জান বাঁচানো কিন্তু ফরজ, সেটা না হয় মানলাম, তুই তো ওকে ডেকেও সাবধান করতে পারতি, তুই মারামারি করতে গেলি কেন? তখন আমার মাথা কাজ করে নাই, তুই বাসায় চল, তোর মাথাকে কিভাবে কাজ করাতে হয় তা আমি দেখে নিব। আরাফের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাই ওকে হসপিটালে নিয়ে আসার জন্য। ও তো আমার জন্যই ব্যথা পেয়েছে, তাই এটা আমার দায়িত্ব, ধন্যবাদ দিবেন না প্লিজ। এর মধ্যেই রিয়াজ ওষুধ নিয়ে এলো। আরশিয়ার দিকে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে ছোট আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, শুধু মাথায় একটু ব্যথা করছে। আরশিয়া আরিশের দিকে তাকিয়ে বলল, চল ভাইয়া বাসায় যাই। বাসায় যাই মানে কি? ডক্টর তোকে বিকেল পর্যন্ত থাকতে বলেছে। তুই তো জানিস হসপিটালে থাকতে আমার ভালো লাগে না। ভালো না লাগলেও কিছু করার নাই। তুই আমাকে নিয়ে যাবি নাকি আমি একা একা চলে যাব? অসুস্থ শরীরেও তুই আমাকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, এখন আমাকে নিয়ে যাবি কিনা বল। তুই বস, আমি ফর্মালিটি পূরণ করে আসছি, আর একজন নার্স পাঠিয়ে দিচ্ছি স্যালাইন খোলার জন্য বলে আরিশ চলে গেল। আরিশ যেতেই আরশিয়া তারিনকে বলে উঠল, তুই ভাইয়াকে সত্যি কথা বললি কেন? বলবো না তো কি করব? তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বেশি কিছু হয়নি। আরিশ সাথে একজন নার্স নিয়ে এলো। নার্স স্যালাইন খুলতেই আরশিয়া নাফ দিয়ে নিচে নেমে গেল। সবাই অবাক, একটু আগে এই মেয়ের কপাল ফাটলো আর এখন সে লাফালাফি শুরু করে দিয়েছে। আরশিয়া সবাইকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আশ্চর্য, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরাব ধমকে বলল, তোমার না কপালে ব্যথা? ব্যথা নিয়ে লাফালাফি করছো কেন? ব্যথা তো কপালে, পায় তো আর না। আরিশের দিকে তাকিয়ে বলল, চল ভাইয়া বাড়ি যাই। আরিশ আরাব আর রিয়াজের সাথে হ্যান্ডশেক করে ধন্যবাদ দিয়ে তাদের থেকে বিদায় নিল। তারিনকে বলল তাদের সাথে আসতে, তাকে বাড়ি পৌঁছে দেবে। তারিন বাধা দিয়ে বলল সে একা যেতে পারবে। তাই আরিশ আরশিয়াকে নিয়ে বাড়ি চলে গেল। কি হয়েছে তোর আরশিয়া? মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে মামুলিকে? বলে, কিভাবে ব্যথা পেলি? আরশিয়া আর আরিশ বাসায় আসার পর দরজা খুলে আলেয়া বেগম বিচলিত কণ্ঠে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আরশিয়া আসার পথে গাড়িতে আরিশকে রিকোয়েস্ট করেছে বাসায় যেন সে সত্যি কথা না বলে। আরিশও তাকে বলে দিয়েছে এই রকম ঘটনা দ্বিতীয়বার যেন না হয়। আরিশ তার মাকে থামাতে আরশিয়ার শিখিয়ে দেওয়া কথা বলল, মা, বনু উষ্টা খেয়ে ইটের ওপর পড়ে ব্যথা পেয়েছে, টেনশনের কিছু নেই, ডক্টর বলছে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। বেশি কিছু হয়নি বলছিস? অল্প ব্যথায় ব্যান্ডেজ করার মতো মেয়েও না।
আরশিয়া তার মামুনিকে থামাতে বলল, সত্যিই বেশি কিছু হয়নি মামুনি, তুমি টেনশন করো না বাবা। এর মধ্যেই আরশিয়ার বাবা নিচে নেমে এসেছেন। তিনি আজকে লাঞ্চ টাইমেই বাসায় চলে এসেছেন। আরশিয়ার মাথায় ব্যান্ডেজ দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপর তাড়াতাড়ি নিচে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। এত আদরের মেয়ে তার, মেয়ের গায়ে সামান্য আচরণ লাগলেও মনে হয় তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এসব কিভাবে হলো মা? আরশিয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এখন না চাইলেও তাকে বাবার কাছে মিথ্যে কথা বলতে হবে, না হলে বাবা যে অনেক বেশি কষ্ট পাবেন। আসলে বাবা, আমি বেখেয়ালিভাবে হাঁটতে যেয়ে উষ্টা খেয়ে ইটের ওপর পড়ে গিয়েছিলাম। ডক্টর বলে দিয়েছে বেশি কিছু হয়নি, তুমি টেনশন করো না বাবা। এরপর সাবধানে চলাফেরা করবে মা। তুমি তো জানো তুমি আমার একমাত্র সন্তান। তুমি ব্যথা পেলে বাবার যে অনেক কষ্ট হয়। তুমি কষ্ট পেও না বাবা, এরপর আমি সবসময় সাবধানে চলাফেরা করব। এখন একটু হাসো। আব্বারার সাহেব মেয়ের কথায় মুচকি হাসলেন। ডাইনিং থেকে আলেয়া বেগম বলল, বাবা, মেয়ের ভালোবাসা শেষ হলে আরশিয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে লাঞ্চ করব। মামনি, আমার ছোট বাবাটা কোথায় গো? রুষা, ওকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছে, তুই ফ্রেশ হতে যা। আরশিয়া ঘরে এসে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে নিচে গিয়ে টেবিলে বসে পড়ল। আরশিয়া নিজের হাতে খেতে নিবে তার আগে দেখে তার বাবা তার মুখের সামনে খাবার ধরে রেখেছে। সে তার বাবার দিকে তাকাতে তার বাবা বলল, এই অসুস্থ শরীর নিয়ে আমার মাটাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না, বাবা খাইয়ে দিচ্ছি, খাও। খাওয়া শেষ করে রুমে যেয়ে ওষুধ খেয়ে রেস্ট নাও। আরশিয়া ভদ্র মেয়ের মতো বাবার হাতে খেয়ে রুমে চলে এলো। রুমে এসে ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথায় ব্যথা প্লাস ওষুধ খাওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। হঠাৎ অনুভব করলো ছোট ছোট হাতে কেউ তাকে ধাক্কা দিয়ে ডাকছে, আত্মা, ও আত্মা, উঠ না। আরশিয়া পিটপিট করে চোখ খুলে দেখে আরুষ তাকে ডাকছে। ও আরুষকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আবার চোখ বন্ধ করে নিল। আত্মা, তোমার মাথায় কি হয়েছে? আরশিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, আত্মা ব্যথা পেয়েছে, তুমি একটু আদর করে দাও তো। আরুষ তার ছোট ছোট হাতে আরশিয়ার ব্যথান জায়গায় হাত বুলিয়ে দিচ্ছে, সাথে চুমুও দিচ্ছে। আত্মা, উঠ না, আমি তোমার সাথে খেলবো। আরশিয়া উঠে বসল। ও বুঝে গেছে আরুষ এখন ওকে আর ঘুমাতে দেবে না। উঠে ফ্রেশ হয়ে আরুষের সাথে কিছুক্ষণ খেলল। এর মধ্যে তারিন তাকে ফোন দিল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তারিন বলে উঠল, এখন কেমন লাগছে দোস্ত? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। তুই জানিস আমি তোকে কত ভয় পেয়েছিলাম? আমি তোকে ওইভাবে দেখে তোদের কাছে গিয়ে দেখি আরাফ ভাইয়া অবাক হয়ে তোর দিকে চেয়ে আছে, যেন সে বুঝতেই পারছে না কি থেকে কি হলো। আমি যখন ভাইয়াকে বললাম তোকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা, তখন ভাইয়া তোকে এক ঝটকায় কোলে নিয়ে হাঁটা দিল। এমনকি সারা রাস্তা ভাইয়া তোকে কোলে নিয়েছিল। এরপর তারিন আরশিয়াকে সমস্ত ঘটনা বলল। পুরো ঘটনা শুনে সে অবাক। আরাফ তাকে কোলে নিয়েছিল? কথাটা ভাবতেই তার লজ্জা লাগছে। তাও নাকি সারা রাস্তা কোলে নিয়েছিল। উফ, সে আর ভাবতে পারছে না। তারিনের সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল আরুষকে নিয়ে। অপরদিকে আরাফ নিজের ব্যালকানিতে বসে আজকের ঘটনা ভাবছে। 2 দিন আগে দেখা হওয়া একটা মেয়ে তার জন্য কপাল ফাটিয়ে ফেলল। আরাফের মা আরাফের রুমে এসে তাকে না পেয়ে ব্যালকানিতে গিয়ে দেখে তার ছেলে গভীরভাবে কি যেন ভাবছে। সে আরাফের কাঁধে হাত রাখতেই আরাফ হতচকিয়ে উঠল। কি নিয়ে তো ভাবছ? কিছু না। আচ্ছা মা, একটা মানুষ কেন তোমার ওপর আসা আঘাত থেকে তোমাকে বাঁচাবে? যদি সে আমাকে ভালোবাসে বা পছন্দ করে তখন? কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি কেন? আরাফ তার মাকে আরশিয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু করে আজকের পর্যন্ত সব ঘটনা খুলে বলল। সব শুনে আরাফের মা বললেন, মেয়েটা হয়তো তোকে ভালোবাসে, কিন্তু মা, মেয়েটার সাথে আমার দেখা হয়েছে মাত্র 2 দিন আগে। কাউকে ভালো লাগতে বা ভালোবাসতে 2 বছরও লাগে না, আবার 2 মাসও লাগে না। কাউকে ভালোবাসার জন্য 2 মিনিটই যথেষ্ট। মেয়েটাকে একদিন বাড়ি নিয়ে আসিস। আমিও দেখতে চাই কোন মেয়ের এত সাহস যে আরিয়ান খান আরাফকে ধমক দিতে পারে, এমনকি তার জন্য কপালও ফাটালো। এখন ডিনার করতে নিচে আয়। আরাফ ডিনার করে ঘরে এসে ভাবল আরশিয়াকে ফোন দিবে কি দিবে না। পরক্ষণে ভাবল মেয়েটার একবার খোঁজ নেওয়া দরকার। তাই আর বেশি কিছু না ভেবে আরশিয়াকে কল দিল। আরশিয়া নিজের রুমের ব্যালকানিতে রাখা দোলনায় বসেছিল। ডিনার করে ঘরে এসে ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেছিল। ঘুম না আসায় ব্যালকনিতে চলে এসে পাশে ফোন বাজতে হাতে নিয়ে দেখে আরাফ কল দিয়েছে। রিসিভ করে বিনয়ী স্বরে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে আরাফ জিজ্ঞেস করল, ব্যথা কি কমেছে নাকি বেড়েছে? না, বাড়েনি, আগের তুলনায় এখন অনেকটা কম। শোনো, আগামী 2 দিন ভার্সিটিতে আসার দরকার নেই, তুমি বাসায় রেস্ট নাও। আপনি কি আমাকে অর্ডার করছেন? অবশ্যই অর্ডার করছি। গতকাল তুমি আমাকে অর্ডার করেছো, আজ আমি তোমাকে সমান সমান। আর শোনো মেয়ে, আমি তোমার সিনিয়র। জুনিয়রদের সবসময় সিনিয়রদের কথা শুনে চলতে হয়, তাই তুমিও আমার কথা শুনবা, বুঝেছো? জি, বুঝেছি। ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? জি। আপনি ডিনার করেছেন? হ্যাঁ, করেছি। এই অসুস্থ শরীর নিয়ে জেগে থাকার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর নিজের খেয়াল রেখো। জি, আপনিও নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আরাফ কল কেটে দিল।
আরশিয়া শুয়ে এদিক ওদিক করছে, তার ঘুম আসছে না। এর মধ্যে তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি চলে এলো, সাথে কিছু লুকায়িত অভিমান। ফোন রিসিভ করে চুপচাপ বসে রইল। ওপর পাশের ব্যক্তি প্রথমে কথোপকথন শুরু করলো। আমার কলিজাটা কি করে? তোমাকে খুন করার প্ল্যান করে। খুন করার কারণটা বললে এই অধম আপনার কাছে কৃতজ্ঞ থাকতো। তুমি আমার সাথে কথা বলো না কতদিন। রাগ করে না কলিজা, আমি একটু বিজি ছিলাম তাই ফোন করা হয়নি। এখন ফ্রি, তাই এখন থেকে সব সময় খোঁজ খবর রাখবো। আরশিয়া যার সাথে এখন কথা বলছে সে হলো আরশিয়ার খালাতো ভাই নাবিল, যে কিনা আরশিয়ার সব সময়ের ক্রাইম পার্টনার। ভাই কম, বন্ধু বেশি। আরশিয়া মন খারাপ করে বলল, আমি তোমাকে মিস করছি, তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি দেশে আসবা কবে? আমিও আমার কলিজাকে অনেক মিস করছি। তোর হিটলার খালু নিজে না এসে আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, বলেছে আমাকে ছাড়া নাকি কাজ হবেই না। তাই তো আমার আশা। আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দেশে ফিরব। আমি তোমার অপেক্ষায় থাকব। আমিও আমার কলিজাকে দেখার অপেক্ষায় আছি। এখন বলতো, তোর জন্য আসার সময় কি নিয়ে আসব? চকলেট? অনলি চকলেট? ওকে, নিয়ে আসব। আরশিয়া নাবিলের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। বিগত 2 দিন ধরে বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছে আরশিয়া। আলেয়া বেগম তাকে ভার্সিটিতে যেতে দিচ্ছেন না। বলেছেন যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন ভার্সিটি যাওয়া বন্ধ। সারাদিন শুয়ে বসে আরুষের সাথে খেলে সময় কাটাচ্ছে আরশিয়া। গতকাল বিকেলে তারিন এসেছিল দেখা করতে। তারিন বলেছে জিসান নাকি আরশিয়ার কথা জিজ্ঞেস করেছে, আরশিয়া কেমন আছে, আরশিয়ার ফোন নম্বরও চেয়েছে। তারিন তা কৌশল এড়িয়ে গিয়েছে। অতঃপর তারিন কিছুক্ষণ গল্প করে চলে গেছে। আরশিয়া ভাবল কালকে সে ভার্সিটিতে যাবেই যাবে, এতে কেউ তাকে আটকাতে পারবে না। 2 দিন ধরে আরাফের সাথে কথা হয় না। আরশিয়া ল্যাপটপ নিয়ে বসেছিল অফিসের কিছু কাজ করার জন্য। ল্যাপটপ বন্ধ করে ভাবল আরাফকে কল দেবে। যেই ভাবা সেই কাজ। 2 বার রিং হওয়ার পর 3 বারের সময় আরাফ ফোন রিসিভ করল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি কেমন আছি সেই খবর নেওয়ার মতো সময় কি আপনার কাছে আছে? আপনি তো মহা বিজি ব্যক্তি। আরাফ বুঝল আরশিয়া তার সাথে অভিমান করেছে। সে নিজের হয়ে সাফাই গাইতে বলে উঠল, আসলে আমি একটু বিজি ছিলাম ওই দিনের মারামারির ঘটনাটা নিয়ে, তাই তোমার খবর নিতে ভুলে গিয়েছিলাম। আপনি খুবই খারাপ, আমি আপনার সাথে আর কথা বলবো না। আরশিয়ার কথা শুনে আরাফ মনে মনে কিছুটা হাসল। এই মেয়েটা এখন তার নামে অভিযোগ করাও শুরু করেছে। আর কি কি করবে আল্লাহ মালুম। মেয়েরা তার সাথে একেবারেই কথা বলে না এমনটা নয়, বলে খুবই অল্প। ভার্সিটির ভিপি হওয়ার দরুন কোনো সমস্যার সম্মুখীন হলে অভিযোগ করতে তার সাথে কথা বলে। আর এই মেয়ে তার কাছে তার নামেই অভিযোগ করছে। আমি জানি আমি খারাপ, নতুন কিছু বলো। আর তুমি কথা না বললে আমার কোনো সমস্যা নেই, উল্টো আমার তো আর ভালো। হ্যাঁ, ভালো তো হবেই, আপনাকে তো আর কেউ জ্বালানোর মতো থাকবে না। ঠিক ধরেছ। আপনি সেটা ভেবে থাকলে সে গুড়ে বালি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি আপনাকে জ্বালাবো। আমি ছাড়া অন্য কেউ আপনাকে জ্বালাতে পারবে না। আপনাকে জ্বালানোর অধিকার শুধু আমার। আমি কি তোমাকে সেই অধিকার দিয়েছি? আমাকে অধিকার দিতে হয় না, আমি নিজেরটা নিজে আদায় করে নিতে পারি, বুঝেছেন? বুঝলাম। এখন বলো, তোমার কপালের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, এখন আর ব্যথা নেই। নিয়ম করে ওষুধ খাবে আর নিজের খেয়াল রাখবে। এখন রাখছি, আমার কিছু কাজ আছে। আরাফ ফোন রাখার পরে আরশিয়া আবার ল্যাপটপ নিয়ে বসেছে। অফিসের কিছু কাজ এখনও বাকি, সেগুলো কমপ্লিট করে নিচে গেল ডিনার করার জন্য। ডিনার করে ঘরে এসে তারিনকে ফোন করে জানিয়ে দিল কালকে সে কলেজে যাবে। এরপর ঘুমিয়ে গেল। সকাল সকাল আরশিয়া রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে নিচে নামতেই আলেয়া বেগমের প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছি মামুনি। তোকে না বললাম সুস্থ না হওয়ার আগে যেতে? আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি মামুনি, তুমি টেনশন করো না। আর এই 3 দিনে আমার অনেকগুলি ক্লাস মিস গিয়েছে, সামনে পরীক্ষা আছে, তাই আজকে যেতেই হবে। তুমি প্লিজ রাগ করো না। আমার রাগ করাতে তোদের কিছু আসে যায় নাকি? ভার্সিটি যাবি যা, কিন্তু আরিশ তোকে দিয়ে আসবে। ওকে বলে আরশিয়া খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আরিশের সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। আসার পথে আরিশ তাকে বারবার নিষেধ করল কোনো প্রকার মারামারিতে না জড়াতে। সেও সম্মতি দিল। আরিশ আরশিয়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আরশিয়া তাকিয়ে দেখে তারিন তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। অতঃপর 2 জন একসাথে ভার্সিটির ভিতরে চলে গেল। আরশিয়া চারপাশে চোখ বুলিয়ে আরাফকে খুঁজছে। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেল। বাইকের সাথে হেলান দিয়ে রিয়াজের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে আরাব। আরশিয়া তারিনকে নিয়ে সেদিকে চলল। তারিনকে দেখে রিয়াজ বলে উঠল, আরে ছোট আপু যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন?
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ক্লাসে না গিয়ে এইদিকে কি করছো? আপনাদের সাথে কথা বলতে এলাম। আপনারা তো আর আমার খবর নেবেন না, তাই আমিই নিতে এলাম। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই তোমার খবর নেওয়া হয়নি, সরি। সমস্যা নেই। তা আপনার বন্ধু কি বোবা হয়ে গেল নাকি? আরাব ধমকেশ্বরে বলে উঠল। এই মেয়ে, তুমি আমাকে বোবা বলছো? কেন, শুনতে পাননি? বোবা না হলে নিশ্চয়ই কথা বলতেন। তা কি কথা শুনতে চাও? প্রেমময় বাক্য বলে তারিনকে নিয়ে দৌড়ে চলে এলে। ওখানে থাকলে আরাব নিশ্চয়ই একটা রাম ধমক দিত। আর এইদিকে আরাব ভেবাচাকা খেয়ে আরশিয়াদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যখন বুঝলো আরশিয়া ওর ভয়ে পালিয়েছে, তখন শব্দ করে হেসে ফেলল। ক্লাস চলছে। প্রথম সারির 3 নম্বর বেঞ্চে বসে আরশিয়া ও তারিন মনোযোগ দিয়ে জিশান স্যারের কথা শুনে যাচ্ছে। পড়ানোর ফাঁকে ফাঁকে জিশান আরশিয়ার দিকে তাকাচ্ছে। সেটা আরশিয়া ও তারিন দুজনই লক্ষ্য করেছে। ক্লাসের শেষের দিকে যাওয়ার আগে জিশান আরশিয়ার উদ্দেশ্যে বলে উঠল, মিস আরশিয়া, ক্লাস শেষে আমার সাথে দেখা করবেন। আরশিয়া মাথা নেড়ে সায় দিল, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। শত হোক জিশান তার শিক্ষক, তাকে জিশানের কথা শুনতে হবে। কিন্তু সে ভাবছে জিশান কেন তাকে ডাকবে। ভাবতে ভাবতে ক্লাস শেষ, এবার জিশানের সাথে যাওয়ার পালা। তারিন তাকে ইশারায় যেতে বলল, সাথে এই আশ্বাসও দিল যে কিছু হবে না। জিশান আগে আর তারিন আরশিয়া পিছন পিছন যাচ্ছে। কেবিনে ঢুকে জিশান আরশিয়াকে চেয়ারে বসতে বলে সে গিয়ে নিজের চেয়ারে বসল। অস্বস্তি নিয়ে আরশিয়া চেয়ারে বসে পড়ল। এই 3 দিন আসেননি কেন? অ্যাকচুয়ালি স্যার, আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। এখন কেমন আছেন? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু শিট আরশিয়ার সামনে রেখে বলল, এই নিন, এখানে সব পড়া আছে যেগুলো আপনি মিস করেছেন। আপনার কষ্ট করার দরকার ছিল না স্যার, আমি তারিনের কাছ থেকে নিয়ে নিতে পারতাম। আপনাকে কে বলল এতে আমার কষ্ট হয়েছে? মানে? কিছু না, মন দিয়ে পড়াশোনা করবেন। আর আপনার ফোন নাম্বারটা দিন তো। আরশিয়া অবাক হয়ে বলল, কেন? আমি আপনার শিক্ষক, আমার কাছে আপনার নাম্বার থাকতেই পারে, স্বাভাবিক। আরশিয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও নাম্বার দিতে হলো। যতই হোক, শিক্ষক বলে কথা। নাম্বার দেওয়া শেষে আরশিয়া বলে উঠল, স্যার, এবার কি আমি যেতে পারি? জি, যেতে পারেন। আর পড়াশোনায় কোথাও সমস্যা হলে নির্দ্বিধায় বলবেন। আরশিয়া মাথা নেড়ে সায় জানিয়ে বাইরে চলে এলো। বাইরে এসে দেখে তারিন সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আরশিয়াকে দেখে তারিন জানতে চাইল জিশান কি বলার জন্য তাকে ডেকেছে। আরশিয়া হাতের শিট দেখিয়ে ভিতরে জিশানের সাথে তার কি কি কথা হয়েছে সব বলল। সব শুনে তারিন বলল, আমি তোকে বলেছিলাম না জিশান স্যার তোকে পছন্দ করে? এখনকার ঘটনার পর তো আমি পুরাপুরি শিওর যে জিশান স্যার তোকে পছন্দ করে। সে পছন্দ করতেই পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। এখন ক্যান্টিনে চলে কিছু খেয়ে আসি। ক্যান্টিনে যেয়ে দেখে আরাব, রিয়াজ তাদের কিছু ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিয়া তাদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আরশিয়ার কথা শুনে সবাই পিছনে ঘুরল। আরাব এতক্ষণ বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, সে খেয়ালই করেনি আরশিয়াকে। আরাবের বন্ধুদের মধ্যে থেকে একজন বলল, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন? এই যে আপনারা আপনাদের ভাবিকে ভাইয়ার সাথে কথা বলতে না দিয়ে নিজেরা তার সাথে আড্ডা দিচ্ছেন, সেটা কি ঠিক? ভাবি? কার বউ তুমি? এখন আপাতত কারোর বউ নই, কিন্তু হতে কতক্ষণ? বলে আরাবের দিকে ইশারা করল। সবাই আরাবের দিকে তাকিয়ে আছে। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আজব, সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন? কিছু না, এমনি। এই সবাই চল, আমরা একটু ঘুরে আসি। আরাব আর রিয়াজ বাদে সবাই চলে গেল। আরশিয়া আরাবের পাশের চেয়ারে বসে পড়ল, আর তারিন তার পাশে। এর মধ্যে আরশিয়াদের খাবার চলে এলো। খেতে খেতে আরশিয়া আরাবের উদ্দেশ্যে বলল, ভিপি সাহেব, আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। কি অভিযোগ? একজনের তীক্ষ্ণ চোখের চাউনি, নজর করা হাসি, রক্তিম চেহারার সৌন্দর্য আমাকে ঘুমোতে দেয় না। চোখ বন্ধ করলেই তার মুখটা ভেসে ওঠে। একটা ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, নাম কি তার? আরিয়ান খান আরাব? তা কি শাস্তি চাও তার? বেশি কিছু না, সারাদিন যেন আমি তাকে আমার চোখের সামনে দেখতে পারি। আরাব চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, সেটা তো সম্ভব নয় মেয়ে। কেন? সে চাইলেও তোমার সামনে সারাদিন বসে থাকতে পারবে না, কারণ তার তোমার সামনে বসে থাকা ছাড়াও আরও অনেক কাজ আছে। তার মানে কি সে চায় আমার সামনে বসে থাকতে? আমি কি জানি, তাকে গিয়ে জিজ্ঞেস করো। বলে মুচকি হেসে রিয়াজকে সাথে নিয়ে চলে গেল। আরাবকে হাসতে দেখে রিয়াজ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, প্রেমে পড়ে গেলি নাকি বন্ধু? কার? আরশিয়া নামের রমণীর? আরে না। তাহলে তুই ওকে কিছু বললি না কেন? ওর কথাগুলো শুনতে ভালো লাগে, তাই কিছু বলি না। আমার তো সামথিং সামথিং মনে হচ্ছে,
কানের নিচে দিব একটা থাপ্পড়, দেখবি আর কিচ্ছু মনে হবে না। রিয়াজ আর কিছু বলল না, বেশি বলল সত্যিই কখন যেন একটা দিয়ে দেয়, তাই চুপ থাকাই শ্রেয়। আরশিয়া তারিন খাওয়া শেষে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে আরশিয়া তারিনকে বিদায় দিয়ে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে সে এখন রেডি হচ্ছে। কালো কোট প্যান্ট, ভিতরে হোয়াইট শার্ট, কালো শু, হাতে কালো ওয়াচ, মুখে হালকা মেকআপ, ব্যাস এতেই সে রেডি। এখন শুধু পারফিউম লাগানো বাকি। পারফিউম লাগিয়ে মামনিকে বলে সে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজকে বিকাল 4টে খান ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা মিটিং আছে, সেখানে তাকে প্রেজেন্টেশন দিতে হবে। অফিসের সামনে এসে গাড়ি থেকে নেমে ভিতরে তার বাবার কেবিনে চলে গেল। বাবা, আমাকে কেমন লাগছে? মাশাল্লাহ, আমার মাটাকে অনেক সুন্দর লাগছে। তা আমার মা কি রেডি প্রেজেন্টেশনের জন্য? রেডি। তাহলে চল যাওয়া যাক। মিটিং রুমে মিটিং চলছে। আরশিয়া কনফিডেন্সের সাথে প্রেজেন্টেশন দিচ্ছে। ভেতরে ভেতরে সে অনেক নার্ভাস, কিন্তু বাহিরে তা প্রকাশ পেতে দিচ্ছে না। তার বক্তব্য শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। খান ইন্ডাস্ট্রির মালিক আহমেদ খান বললেন, কংগ্রাচুলেশনস মিস্টার চৌধুরী, আমার আপনাদের প্রেজেন্টেশন ভালো লেগেছে। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। থ্যাংক ইউ। আপনাদের সাথে কাজ করতে পারলে আমিও খুশি হব। আহমেদ খান আরশিয়ার উদ্দেশ্যে বললেন, তোমার প্রেজেন্টেশন দেওয়ার ধরন আমার খুবই পছন্দ হয়েছে। তা মামনি, তোমার নাম কি? তোমাকে তো এর আগে দেখিনি। আবরার চৌধুরী আরশিয়াকে কাছে ডেকে আহমেদ খানকে বললেন, আমার একমাত্র মেয়ে আরশিয়া। একেবারে বাবার মতো হয়েছ। তুমি কোন ক্লাসে পড়ো মামনি? জি, আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। তুমি এইটুকু বয়সে তোমার বাবাকে সাহায্য করছো, আর আমার অনার্স চতুর্থ বর্ষ পড়ুয়া ছেলে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। আফসোস। দোয়া করবেন আঙ্কেল। অবশ্যই মামনি। আহমদ সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলল। আহমদ সাহেব তাদেরকে অফার করল একসাথে ডিনারের জন্য। আবরার সাহেবও মানা করতে পারলেন না, তাই সবাই একসাথে ডিনার করে আরশিয়া বাবা আর ভাইয়ার সাথে বাসায় চলে এলো। সময় প্রবাহমান নদীর মতো তার নিজ গতিতে চলে, কখনো কারো জন্য অপেক্ষা করে না। তেমনি দেখতে দেখতে আরশিয়াদের ফার্স্ট সেমেস্টার পরীক্ষার সময় হয়ে গেছে। দিন 15 পরে আরশিয়ার পরীক্ষা, তাই সব কিছু বাদ দিয়ে আরশিয়া পড়াশোনায় মনোনিবেশ করছে। রেজাল্ট খারাপ হওয়া যাবে না। যদিও সে মোটামুটি ধরনের স্টুডেন্ট, বেশি মেধাবীও না, আবার একেবারে খারাপও না। এখন সময় রাত 8টা নাগাদ হবে। আরশিয়া মন দিয়ে পড়ছে। এর মধ্যে তার খালাতো বোন নিশি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নিশি আতঙ্কিত স্বরে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে রে আরশু, সর্বনাশ। কার সর্বনাশ হলো? আরে বাবা, আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করেছে। তুই তো জানিস আমি একজনকে ভালোবাসি। ওর এখনো অনার্স শেষ হয়নি, তাই বাবা মাকে ওর কথা বলতে পারছি না। তুই একটু সাহায্য কর আরশু, তুই আম্মুকে বুঝা। তুই বললে আম্মু তোর কথা শুনবে। তুই বাসায় আয়। আরে দম নেও, আমি কালকে আসবো তোমাদের বাসায়, টেনশন করো না। আর ছেলে দেখা শুরু করেছে, বিয়ে তো আর দিয়ে দেয়নি। রিল্যাক্স, আমি কাল এসে খালামণির সাথে কথা বলবো। তুই এসে আম্মুকে বুঝা। ঠিক আছে, এখন রাখি, সামনে পরীক্ষা আছে, এখন পড়তে হবে। আরশিয়া ফোন রেখে পড়ায় মনোযোগ দিল। ইদানিং ভার্সিটি আর অফিসে তার সময় কাটে, বাসায় খুব কম সময় থাকা হয়। আরশিয়া পড়ছে, এমন সময় নিচে থেকে আলিয়া বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। তিনি আরশিয়াকে ডাকছেন ডিনার করার জন্য। তাই আরশিয়া বই বন্ধ করে ডিনার করার জন্য নিচে চলে এলো। টেবিলে বসতেই আলিয়া বেগম আরশিয়াকে খাবার বেড়ে দিল। সেও চুপচাপ খাচ্ছে। আগামী কিছুদিন তোমার অফিসে যাওয়ার দরকার নেই, সামনে পরীক্ষা, মন দিয়ে পড়ো। আরশিয়া খাচ্ছিল, এর মাঝে বাবার কথা শুনে বলল, আমার সমস্যা নেই বাবা, আমি সব সামলে নিতে পারবো। আমি জানি আমার মা সব সামলাতে পারবে, কিন্তু আমি চাই না তুমি এত প্রেশার নাও। পরীক্ষা শেষ হলে আবার অফিসে যেও। ওকে বাবা, আর কালকে আমি একটু খালামণিদের বাসায় যাব। অনেক দিন যাওয়া হয় না, তাই খালামণি নাকি আমাকে অনেক মিস করছে, তাই যেতে বলেছে। ওকে, যেও। খাবার টেবিলে আর কোনো কথা হলো না। আরশিয়া খেয়ে নিজের রুমে এসে ব্যালকনিতে গেল। অনেক দিন রাতের সৌন্দর্য দেখা হয় না, তাই কিছুক্ষণ দোলনায় বসে রাতের শহরের দৃশ্য দেখে ঘরে চলে গেল। তাকে এখন পড়তে হবে, না হলে পরীক্ষা খারাপ হবে। তাই আর কোনো কিছু না ভেবে পড়ায় মন দিল। টানা 2 ঘন্টা পরে আরশিয়া বই রেখে ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে আরশিয়া তৈরি হচ্ছে তার খালামণিদের বাসায় যাওয়ার জন্য। তৈরি হয়ে মামনিকে বলে সে বের হয়ে গেল। আরশিয়ার মায়েলা 2 বোন 1 ভাই। আরশিয়ার মামা সবার বড়, তার খালামণি মেঝো, আর আরশিয়ার মা ছিলেন সবার ছোট। আরশিয়ার খালামণির 2 ছেলে মেয়ে, নাবিল আর নিশি। কলিং বেল বাজিয়ে আরশিয়া দাঁড়িয়ে আছে তার খালামণিদের বাসার দরজার সামনে। নিশি দরজা খুলেই আরশিয়াকে জড়িয়ে ধরে বলে উঠল, আরশু বোন, তুই এসে গিয়েছিস, এবার বাঁচা আমায়। আরে চিল বনু, আরশিয়া থাকতে এত টেনশন কিসের? আরশিয়া নিশিকে ছেড়ে ভিতরে চলে গেল। ভিতরে যেয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখে তার খালামণি রান্নাঘরে রান্না করছে।
সে তার খালামণিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, সারপ্রাইজ! আমি কাকে দেখছি? আরশিয়ামণি যে। তা আজ কি পথ ভুলে চলে এলি, নাকি এতদিন পর খালামণির কথা মনে পড়ল? আমার তো তোমার কথা সব সময় মনে পড়ে, কিন্তু ভার্সিটি আর অফিসে গিয়ে সময় হয় না বলে এখন আর আগের মতো আসা হয় না। হয়েছে, আর বলতে হবে না। আরশিয়া অভিমান করার ভান ধরে বলল, তুমিও তো আমার কাছে যেতে পারতে। সংসারের এত কাজ করার পর সময় হয়ে ওঠে না রে মনি। তুমিও যাওনি, আমিও আসিনি, কাটাকাটি বলে হেসে উঠল। সাথে তার খালামণি আর নিশিও হেসে দিল। তা শুনলাম তোমরা নাকি নিশিয়াপুর বিয়ের জন্য ছেলে খুঁজছ? হ্যাঁ, খুঁজছি। ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেব। আসলে খালামণি, একটা কথা ছিল। বল, কি বলবি? আসলে খালামণি, আরশিয়া আপু একটা ছেলেকে ভালোবাসে। ভাইয়াটা খুবই ভালো। ছেলেটাকে? আর কতদিনের সম্পর্ক ওদের? তুই চিনিস ছেলেটাকে? আমি চিনি তাকে। ভাইয়া আমার ভার্সিটির সিনিয়র। নিশি আপু আর ভাইয়ার সম্পর্ক 3 বছরের। ভাইয়ার এখনো পড়া শেষ হয়নি। পড়া শেষ হলে সে তাদের ফ্যামিলি বিজনেসে জয়েন হবে। বিজনেস জয়েন করেই সে তার ফ্যামিলি নিয়ে তোমাদের সাথে কথা বলবে। তুমি একটু খালুকে বুঝাও, সে যেন নিশি আপুর জন্য অন্য কোথাও ছেলে না দেখে। ঠিক আছে, আমি তোর খালুকে বোঝাবো। ওর ওপর আমার ভরসা না থাকলেও তোর ওপর আছে। তুই যেহেতু বলছিস ছেলে ভালো, তার মানে ভালো। আর ছেলেকে আমাদের সাথে দেখা করিয়ে দিস। খুব তাড়াতাড়ি দেখা করব। এখন বল, দুপুরে কি খাবি? বিরিয়ানি। ঠিক আছে, তুই নিশির সাথে গল্প কর, আমি তোর জন্য বিরিয়ানি রান্না করছি। আরশিয়ার হাত ধরে এক দৌড়ে নিশি তার রুমে নিয়ে এলো। জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ আরশু। তোকে আমি কি বলে যে ধন্যবাদ দিব সেটা বুঝতে পারছি না। লাভ ইউ। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। আরশিয়া আর নিশি মিলে কিছুক্ষণ গল্প করল। তারপর দুপুরের খাবার খেয়ে আরশিয়া বাড়িতে চলে এলো। আরশিয়ার খালামণি অনেক রিকোয়েস্ট করেছিলেন ওকে থাকার জন্য, কিন্তু ও থাকেনি। বলেছে পরীক্ষা শেষ হলে যেয়ে থাকবে। বাড়িতে এসে আরশিয়া কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পড়তে বসে গেল। দেখতে দেখতে আরশিয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। আরশিয়া খুব মনোযোগী ছাত্রীদের মতো পড়াশোনা করছে এবং পরীক্ষাগুলো ভালোই দিচ্ছে। পরীক্ষা প্রায় শেষের দিকে, আর মাত্র 2টা পরীক্ষা বাকি। আরশিয়া পরীক্ষার মধ্যে আরাফকে তেমন জ্বালায়নি বলতে একেবারে জ্বালায়নি তেমন না। এই তো কিছুদিন আগে আরশিয়া পরীক্ষা দিয়ে বেরিয়ে আরাফকে অনেক খুঁজল, কিন্তু পেল না। তাই মন খারাপ করে বাসায় চলে গেল। বাসায় যেয়ে মামনি, রুষা ওদের সাথে কিছুক্ষণ গল্প করে আরুষের সাথে খেলা করল। তাও তার মনে শান্তি মিলছে না। আরশিয়া ঘরে গিয়ে অনেকক্ষণ পায়চারা করল নিজেকে শান্ত করার জন্য। নিজেই নিজের মনকে বুঝালো, আজকে দেখা হয়নি তো কি হয়েছে, কালকে দেখা হবে। কিন্তু মন বুঝলে তো, তার মন বলছে এখন যে করেই হোক আরাফকে দেখতে হবে। নিজের মনের শান্তির জন্য হলেও আরাফকে তার এই মুহূর্তে চাই মানে চাই। তাই আর বেশি কিছু না ভেবে নিচে গিয়ে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে একা একাই বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে রিয়াজকে ফোন করে জেনে নিল আরাফ তার বাসায় আছে। আরাবের বাসার অ্যাড্রেস জেনে নিয়ে রিয়াজের কল কেটে দিল। আরাবের বাসার মোড়ের মাথায় গিয়ে আরাফকে কল দিল। 2বারের মাথায় আরাফ ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, হ্যালো, কে? 5 মিনিটের মধ্যে আপনাদের বাসার মোড়ে আসুন, অপেক্ষা করছি। মানেটা নিয়ে কিছু জানি না। 5 মিনিট আছে আপনার হাতে, হয় 5 মিনিটের মধ্যে আপনি আসবেন, না হয় আমি আপনার বাসায় আসব। আরাফ ফোন কানে নিয়ে বসে আছে। ওপর পাশ থেকে আরশিয়া ফোন কেটে দিয়েছে। বেচারা কাল সারা রাত জেগে পড়েছিল, তাই পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাসায় এসে ঘুমিয়ে পড়েছিল। ফোনের শব্দ পেয়ে ফোন রিসিভ করে এমন কিছু শুনতে পাবে তা মোটেও ভাবেনি। হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর যখন আরশিয়ার কথা মাথায় এলো, তাড়াহুড়ো করে ফ্রেশ হতে গেল। কিন্তু আরশিয়া তার বাড়ির অ্যাড্রেস কোথায় পেল ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে নেমে বাহিরের দিকে হাঁটা দিল। আরশিয়াকে দিয়ে ভরসা নেই, এই মেয়ে বাসায় চলে আসতে পারে। রাস্তায় এসে দেখল আরশিয়া গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে পরীক্ষা দিয়ে বাসায় যে ফ্রেশ না হয়েই এখানে চলে এসেছে। আরাব আরশিয়ার কাছে যাওয়ার সাথে সাথে আরশিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাব হতবাক, কি হলো বুঝে উঠতে তার কিছু সময় লাগলো। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে আরশিয়া বলে উঠল, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। আরাবের কি হলো কি জানি, সে আরশিয়ার কথা অনুযায়ী ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ল। আর সেও গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। নির্জন একটা নদীর পাশে ঘাসের ওপর আরশিয়া আর আরাফ বসে আছে। এখানে মানুষের আনাগোনা খুবই কম। সেই সময় আরশিয়া এই নদীর পাশের রাস্তায় গাড়ি থামিয়ে আরাফের হাত ধরে এখানে নিয়ে এসে ঘাসের ওপর বসিয়ে সেও বসে পড়েছে। সেই যে বসেছে 10 মিনিট হয়ে গেছে, না নিজে কিছু বলছে আর না আরাফকে কিছু বলতে দিচ্ছে। আরাফ কিছু বলতে নিলেই ইশারায় চুপ করতে বলছে। এক ধ্যানে আরাবের দিকে তাকিয়ে আছে। চোখের পলকও খুব বেশি ফেলছে না, মনে হচ্ছে কতদিন পরে দেখছে। আরাব এবার নীরবতা ভেঙে বলে উঠল, দেখা শেষ? আপনাকে দেখার এক আকাশ সম ইচ্ছা আমার, সারা জীবন দেখলেও শেষ হবে না। হঠাৎ এত জরুরি তলব কেন?
আপনি আজকে পরীক্ষা দিয়ে বের হয়ে এত তাড়াতাড়ি বাসায় এসেছেন কেন? আপনি কি জানেন যে কেউ একজন আছে যার আপনাকে না দেখলে মনে শান্তি লাগে না? জানলে তাকে দেখা দেওয়ার জন্য হলেও আমি কোনো বাহানায় তার আশেপাশে থেকে যেতাম। তা সেই একজনটা কে? আমি। কি সহজ সরল স্বীকারোক্তি! আরাব ভাবতেও পারেনি আরশিয়া তো সহজে স্বীকার করে নিবে। আরাব ভেবেছিল আরশিয়া হয়তো কথা ঘোরাবে বা অন্য কিছু বলবে। এখন উঠো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাসায় গিয়ে ফ্রেশ না হয়েই চলে এসেছো। বাসায় যাও। আর একটু থাকি না। কোনো বাহানা না, চুপচাপ বাসায় যেয়ে খেয়ে ঘুম দাও। ওকে, চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। আরাব গাড়িতে উঠে বসতেই আরশিয়া ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। আরশিয়া কয়েকবার আর চোখে আরাবের দিকে তাকিয়েছিল। আরাবের বাড়ির সামনে গাড়ি থামাতেই আরাব নেমে গেল। সাবধানে যাবে, আর আমার কথা মতো বাসায় যেয়ে খেয়ে ঘুম দিবে। আরশিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো যে সে আরাবের কথা শুনবে। আরাব ইশারায় আরশিয়াকে গাড়ি ঘুরিয়ে বাসায় যেতে বলল। আরশিয়াও ভদ্রমেয়ের মতো বাড়ি চলে এলো। বাড়িতে ঢুকতেই মামুনির প্রশ্নের সম্মুখীন হতে হলে। কোথায় গিয়েছিলি? একটা কাজ ছিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, বেলা তো কম হলো না। আসছি বলে আরশিয়া নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খেয়ে আরশিয়া ঘুমিয়ে গেল। আজকে আরশিয়াদের শেষ পরীক্ষা, তাই সে আর তারিন মিলে প্ল্যান করেছে আজকে পরীক্ষা শেষে দুই বান্ধবী ঘোরাঘুরি করবে। আরশিয়া আর তারিন পরীক্ষা দিয়ে বের হয়ে মাঠে আসতেই দেখা হয় আরাব আর রিয়াজের সাথে। রিয়াজ আরশিয়াকে দেখে হেসে জিজ্ঞেস করল, কেমন আছো ছোট আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে? আমাদেরও ভালো হয়েছে। আরশিয়া আরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলে, আপনার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো শেষ পরীক্ষা, কোথাও ঘুরতে যাবে নাকি? আমি আর তারিন ঘুরতে যাব। এর মাঝে রিয়াজ বলে উঠল, তা আমাদের নিবে না? আপনারা যেতে চাইলে অবশ্যই নিব। তাহলে চল আজকে আমরা 4 জন মিলে ঘুরতে যাই। পরীক্ষার চক্করে অনেক দিন ঘোরাঘুরি হয় না। আরশিয়া, আরাব, তারিন, রিয়াজ মিলে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়েছে। ঘুরতে ঘুরতে সবারই খিদে পেয়েছে, তাই সবাই একসাথে লাঞ্চ করে আরও কিছুক্ষণ ঘুরে যার যার বাসায় চলে আসে। ভার্সিটি অডিটোরিয়ামে বসন্ত উৎসবের আয়োজন চলছে। একটু আগে আরশিয়াদের ক্লাসে গিয়ে সিনিয়ররা বলে এসেছে যারা গান বা নাচে নাম দিতে ইচ্ছুক তারা যেন অডিটোরিয়ামে এসে সিনিয়রদের সাথে যোগাযোগ করে। এটা শোনার পর থেকে তারিন আরশিয়ার কানের পাশে ঘ্যান ঘ্যান করছে যেন আরশিয়া নাচে নাম দেয়। আরশিয়া বারবার তাকে বলছে সে নাম দিবে না, তাও তারিন শুনছে না। রীতিমতো তাকে ব্ল্যাকমেল করছে। আমি তো তোর কেউ না, আমার কথা কেন শুনবি? দেখ দোস্ত, আমি অনেক দিন নাচের অনুশীলন করি না, আমি পারবো না, প্লিজ জোর করিস না। আমি জানি তুই পারবি, আমি তোর নাম দিয়ে আসছি, এরপর তুই কি করবি আমি জানি না। তারিন আরশিয়ার কথা না শুনে সিনিয়রদের কাছে নাম দিতে চলে গেল। কিছুক্ষণ পর আরশিয়ার কাছে এসে বসে পড়ল। আরশিয়ার নাম ডাকতেই তারিন তাকে খোঁচাচ্ছে যাওয়ার জন্য। আরশিয়াও আর কোনো উপায় না পেয়ে উঠে গেল। তাকে বসন্ত এসে গেছে গানটিতে নাচার জন্য বলা হয়েছে। গানটি বক্সে চালানো হয়েছে, আরশিয়াও তার সাথে তাল মেলাচ্ছে। আরাবের আজ অনেক কাজ, ভিপি বলে কথা। সে অডিটোরিয়ামে এসেছিল কিছু কাজের জন্য। এখানে এসে সে পুরো অবাক, এই মেয়ে নাচতেও পারে। সে যেন আরশিয়ার নাচ দেখে কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে গিয়েছিল। পাশ থেকে রিয়াজ তাকে ধাক্কা দিতেই সে তার চেতনাতে ফিরল। আরশিয়ার নাচ শেষ, সবার তার নাচ অনেক পছন্দ হয়েছে। তাই ঠিক করা হলো আরশিয়া বসন্ত উৎসবে এই গানেই নাচ পরিবেশন করবে। তারিন আরশিয়ার কাছে এসে বলল, আমি বলেছিলাম না তুই পারবি, দেখলি তো আমার কথা মিলল। আমার ইচ্ছে ছিল না নাচ দেয়ার, তোর কারণে দিতে হচ্ছে। এখন প্র্যাকটিস করা শুরু কর, যেন তোর নাচ দেখে সবাই ফিদা হয়ে যায়। অনেকক্ষণ হয়েছে আরশিয়া প্র্যাকটিস করছে, আর তার পাশে বসে তারিন তার নাচ দেখছে আর ভাবছে, এই মেয়ে এত ভালো নাচে, তাও কোনো অনুষ্ঠানে নাচ দিতে চায় না। সে যদি নাচতে পারত তাহলে প্রতি অনুষ্ঠানে সে নাচ দিত, কিন্তু আফসোস সে নাচতে পারে না। ক্লান্ত হয়ে আরশিয়া তারিনের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। এখন একটু পানি খেলে ক্লান্তিটা একটু কমবে, তাই পাশ ফিরে তারিনকে পানির জন্য বলবে। এমন সময় কেউ একজন পানি হাতে ধরে বলে উঠল, পানিটা খাও, তাহলে ভালো লাগবে। আরশিয়ার তারিন অবাক হয়ে পাশে তাকিয়ে দেখে জিসান পানি হাতে দাঁড়িয়ে আছে। জিসান আরশিয়াকে পানি খেতে ইশারা করলে সেও পানিটা নিয়ে ঢকঢক করে খাওয়া শুরু করলে। আসলেই তার অনেক পানির তৃষ্ণা পেয়েছিল। আরাব জুনিয়রদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। পাশ থেকে রিয়াজ আরাবকে ডাক দিল। আরাব তার দিকে তাকালে রিয়াজ ইশারা করে আরশিয়াদের দিকে। আরাব তাকিয়ে দেখল আরশিয়া জিসান স্যারের সাথে হেসে হেসে কথা বলছে। এ দৃশ্য দেখে আরাবের ইচ্ছে হলো আরশিয়াকে তুলে এক আছাড় দিতে। এত হেসে হেসে কথা বলার কি আছে সে বুঝতে পারছে না। তার প্রচণ্ড রাগ হচ্ছে, তাই জুনিয়রদের চলে যেতে বলল, সে পরে কাজ বুঝিয়ে দিবে। আর ইউ জেলাস? পাশ থেকে রিয়াজের কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমি জেলাস হব কেন?
ও কারো সাথে হেসে হেসে কথা বলুক, না হয় কোলে বসে কথা বলুক, তাতে আমার কি? আর ইউ শিওর? আমি জানি না, তুই আমার চোখের সামনে থেকে যা। আরশিয়া পড়েছে মহাজালায়, না কিছু বলতেও পারছে না, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে জিসানের সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। তাকে বাঁচতেই যেন জিসানের ফোন কল এলো, তাই জিসান সেখান থেকে উঠে গেল। আরশিয়া আর তারিন যেন হাফ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ রেস্ট নিয়ে আরশিয়া আবার প্র্যাকটিস শুরু করল। বাড়িতে আসতে আরশিয়ার বিকেল হয়ে গেল। ফ্রেশ হয়ে বিছানায় শুতেই সারাদিনের ক্লান্তিতে সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে রুষা আর মামনি কি নিয়ে যেন আলোচনা করছে। তাকে দেখে কথা ঘুরিয়ে ফেলল। সে বুঝল কিন্তু কিছু বলল না। তাদের কথায় পাত্তা না দিয়ে সে আরুষের সাথে খুনসুটিতে মেতে উঠল। কিছুক্ষণের মধ্যে তার বাবা আর ভাইয়াও চলে এলো। সবাই মিলে গল্প করে ডিনার করতে বসল। ডিনার টেবিলে হঠাৎ আলেয়া বেগম বলে উঠল, আরশিয়া, তুই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। কেন? আলেয়া বেগম থতমতকে বলল, মনে হচ্ছে তুই আজকে বেশি ক্লান্ত, তাই আর কি, বলে হাসার চেষ্টা করল। আরশিয়া মনে মনে ভাবছে নিশ্চয়ই এরা তার থেকে কিছু লোকাচ্ছে, কিন্তু সে এই বিষয়ে মাথা ঘামালো না। খাবার খেয়ে তার রুমে এসে আরাফকে কল দিল। আরাফ রিসিভ করলো কিন্তু কোনো কথা বলছে না। আরশিয়া কিছুক্ষণ হ্যালো হ্যালো করল। অপর পাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে নরম স্বরে বলল, কথা বলবেন না আমার সাথে? তোমার কথা বলার মানুষের অভাব নাকি? আমি কথা বললেই কি আর না বললেও বাকি। এভাবে কেন বলছেন? আপনি জানেন না আপনি কথা না বললে আমার কি? তো কিভাবে বলবো? তোমার কথা বলার মানুষের তো অভাব নেই। আমি আবার কার সাথে কথা বললাম? জিসান স্যারের সাথে যে হেসে হেসে কথা বলছিলে। আরশিয়া এবার বুঝল আরাফ কেন রাগ করেছে, আর এভাবে কথা বলার কারণই বাকি। আমি তো ইচ্ছে করে কথা বলিনি, সে সেধে এসে কথা বলেছে, আমি কি করতে পারি? এখন একজন টিচার সেধে কথা বললে তো তার সাথে কথা না বলে থাকা যায় না। আর কখনো বলবো না। এবার আরাফের মুখে হাসি ফুটে উঠল। আরাফ আরশিয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করল। আরাফের সাথে কিছুক্ষণ কথা বলে আরশিয়া ঘুমিয়ে গেল।